এভরিওয়ান, আপনাদের সকলকে আমার আন্তরিক আনন্দিত জয়গুরু। আমি সুমিতা আপনাদের সকলের জন্য নিয়ে চলে এসেছি প্রীতি লাগ্নিক মহা মহোৎসব ব্লগ পার্ট টু কেন বলছি, কারণ পার্ট 1 ব্লগে আপনাদের সকলকে আমি দেখিয়েছিলাম যে আমি কিভাবে গুয়াহাটির থেকে গোসাইগাঁও পর্যন্ত এসেছি। তাই যেহেতু আগের ব্লগটিও প্রীতি লাগ্নিক মহা মহোৎসবকে নিয়ে, তাই আমি সেটাকে নাম দিয়েছি পার্ট 1 এবং এটিকে নাম দিলাম পার্ট 2। তো চলুন পার্ট 2 ব্লগ শুরু করি দেরি না করে। তো ভেতরে চলে যাচ্ছি। এটি হলো উৎসবের মেন এন্ট্রেন্স, মেন গেট, যেটিকে আমি বলছি মেন গেট। খুব সুন্দর করে সাজানো হয়েছিল, ফ্লাওয়ার্স দিয়ে খুব সুন্দর করে সাজানো ছিল। সত্যি সব থেকে সুন্দর ভালো কথা হলো এখানে যে সবাইকে ওয়েলকাম জানানোর প্রসেসটা, মায়েরা বোনেরা এত সুন্দর ড্রেসড আপ হয়ে সবাইকে এত ভালো করে সমাদর করছিলেন, ওয়েলকাম জানাচ্ছিলেন। খুব ভালো লাগছিল জয়গুরু বলে, হাত জোর করে আর রাস্তা দেখিয়ে দিচ্ছিলেন যে এই সাইডে যাও, মানে কারো কোনো অসুবিধে হয়নি। সত্যি অসাধারণ ম্যানেজমেন্ট ছিল। চারদিকটা দেখতে তো ভীষণ ভালো লাগছিল, গ্রিন কালারের ম্যাট বেছানো ছিল। আমিও যদি এটাকে ম্যাটই বললাম, আপনারা আমাকে জানাবেন যে এটার অরিজিনাল নাম কি, কারণ আমি সত্যি জানি না, তাই ম্যাট বললাম। যাই হোক, ম্যাট বলে এগোচ্ছি, তাহলে ভুল হলে আমাকে ক্ষমা করবেন, কিন্তু ভুলটা শুধরেও দিবেন, আপনাদের সকলের দায়িত্ব এটি। তো কিছুক্ষণ এগোনোর পরে, কিছুক্ষণ না অনেকক্ষণ হাঁটার পরে পৌঁছে গেছি মেন যেখানে ঠাকুরের আসন রয়েছে সেই জায়গাটি। যত ভেতরে যাচ্ছি না, মন কেড়ে নেওয়ার মতন দৃশ্য হয়ে উঠেছে সমস্ত কিছু। মানে বোঝা যাচ্ছে সবাই কতটা কষ্ট করেছেন এই আজকের দিনটির জন্য। অসাধারণ ডেকোরেশন, লাইটস, ফ্লাওয়ার্স, মানে কি বলবো, মানে কথা কোনো বলারই নেই অ্যাকচুয়ালি। আমি হয়তো অনেক কম বলছি, আপনারা সবাই আমার থেকে অনেক ভালো দেখেছেন। জানি আপনারা অনেকে এসেছেন, যারা এসেছেন তারা তো জানেনই, যারা আসেননি তাদের জন্য এই ব্লগ। তো এগোচ্ছি, যাচ্ছি ঠাকুরের আসনের কাছে। যত দেখছি চারিদিকটা খুব ভালো লাগছিল। ঠাকুরের আসনের কাছে কখন যাব সেই মানে অপেক্ষায় এগোচ্ছিলাম। ফাইনালি ঠাকুরের আসনের কাছে পৌঁছে মানে তাকিয়েই ছিলাম। খুব ভালো লাগছিল দেখতে, খুব সুন্দর করে সাজানো হয়েছিল। আপনাদের সকলের কেমন লাগছে জানাবেন কিন্তু। আরও একটি মেন কথা, এখানেও সেম ভাবেই মায়েরা, দাদারা, ভাইয়েরা, ছোট্ট ছোট্ট ভাইয়েরা মিলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছিলেন। প্রীতি লাগ্নিক মহা মহোৎসবের বেস্ট থিং যেটা আমি দেখেছি, এখানের ফ্লাওয়ার গার্ডেন। চারিদিকে ঘিরে ফুলের বাগান ওনারা করেছিলেন, যেটা খুব ভালো লাগছিল দেখে সত্যি। আর এখানে একজন দাদার সাথে দেখা হয়ে গেল, আমাদের গুয়াহাটির দাদাকে আমি অনেক বছর থেকে চিনি। এখানে ছিল আমাদের পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন দাদার আসন, যেখানে ওনাকে বসানো হয়েছিল। তো ওনার ফটো এখানে রাখা হয়েছিল। তো এখানে দাদাদের পারফরমেন্স দেখে মানে মনোমুগ্ধকর পারফরমেন্স ছিল, খুব ভালো লাগছিল দেখে। এখন যেই কারণে আমার এত সকাল সকাল আসা, সেই কারণটা কাছে যাওয়া যাক। সৎসঙ্গ সম্মেলন মঞ্চের কাছে আমি যাব এখন, কারণ যিনি আমাকে ডেকেছিলেন ওনাকে আমি কল করে বলেছিলাম আমি পৌঁছে গেছি। উনি বললেন সোজা চলে আসো সৎসঙ্গ সম্মেলনের শিবিরে, মঞ্চের সামনে। তো আমিও পৌঁছে গেছি, দেখলাম সেখানে অনেক ভালো গান বাজনা হচ্ছে, বসে পড়লাম গান শোনার জন্য। আপনারাও শুনুন আমার সাথে।
অ্যাকচুয়ালিতে আমার অনুষ্ঠান ছিল কিছুক্ষণ পরে, মানে আমি তো অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। আমি ভাবছিলাম যে এখন তো অনেক টাইম আছে, বসে আরামসে গান শুনি, কিন্তু সেটা আর হলো না। আমাকে হঠাৎ করে ডাকা হলো স্টেজে যাওয়ার জন্যে। তো চলে যাচ্ছি স্টেজের কাছে, স্টেজে গিয়ে বসবো। কিছুক্ষণের মধ্যেই আমার অনুষ্ঠান, গাইতে হবে। আজকে রোহিত নেই, জানি না কি হবে, সব ঠাকুরের ইচ্ছে, উনি সব ডিসাইড করে রেখেছেন, আমি জানি। তো চলুন গাই।
তো সেদিন আমি মোট দুটো গান করেছিলাম, একটি ছিল আমাদের নিজের কম্পোজিশন ঠাকুরও তুমি মেরে, এবং আরও একটি ছিল তুমি যেমন করে চালাতে চাও আসামিজ ভার্সন। তো অলরেডি একটা আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, আরও একটি আমি এই ব্লগে দিলাম। আপনারা দুটোই গান শুনে বলবেন আমাকে কেমন হয়েছে, জানাবেন, আমার খুব বেশি ভালো লাগবে। তো গান শেষ করা মাত্রই চলে এসেছি রেস্টের জন্য, আর ভালো লাগছিল না, অনেক ভোরে উঠেছিলাম যে, তাই জন্য। যে আমরা এখন এখানে কি করেছি বলো? আমরা এখন বিশ্রাম করব, বিশ্রাম। সকাল 5টা থেকে, সকাল 3:30 থেকে জাগা, এই গাড়ি, এই উঠা, এই স্নান, এই বলে রেডি হও, এই করতে 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 আসলাম, অনেক আনন্দ করলাম, খাওয়া দাওয়া করলাম, পেট তাগড়া করলাম। এখন একটাই কাজ, একটু রেস্ট, তারপর আবার একটু করে শুরু হয়ে যাবে। মোবাইলটা তেরা হয়ে যাচ্ছে, এরকম রাখো। আবার উপরে উঠে গেছে লেভেল সিধা, এই যে এটা ঠিক আছে। তারপরে খাওয়া দাওয়া হয়ে গেল, এখন একটু রেস্ট করব, রেস্ট করে তারপরে রেস্ট করবো। আর 6টা পর্যন্ত রেস্ট করবো, তারপর 6টা পরে হোয়াইট ব্যান্ডের পরে আমাদের কালা গাড়ি নিয়ে তারপরে প্রার্থনা আছে না, হোয়াইট ব্যান্ডের তো পরে কালা গাড়ি নিয়ে এখন হলো রেস্টের টাইম। আমরা এখন রেস্ট করছি। বাবা এবং রিঙ্কি দি কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। আমাদের আনন্দবাজার করা হয়ে গেছে, অসাধারণ ছিল প্রসাদ। তো বাবা রিঙ্কি দিকে বসিয়ে আমরা চলে এসেছি কিছু কমলা কিনতে, কারণ এখান থেকে ভুটান বেশি দূরে নয়, আর ভুটানের কমলা তো ফেমাস, এটা আমরা সবাই জানি। তো চলে এসেছি কমলা কেনার জন্যে। তো কিছু অরেঞ্জেস আমাদের কেনা হয়ে গেছে। আমাদের বিশ্বজিৎ পান খেতে খুব ভালোবাসেন, চারিদিকে পানের দোকান, চারিদিকে, এবং কমলা ছড়িয়ে রয়েছে। এবং কিছু দূর এগোতেই দেখতে পেলাম আমাদের পার্থদাকে, উনি এসে আমাকে জয়গুরু জানাচ্ছেন। তো উনি হলেন আমার একজন ফলোয়ার, ভীষণ ভালো লাগলো ওনার সাথে পরিচয় হয়ে। আজকে শুধু ওনার সাথে নয়, অনেক জনের সাথে দেখা হয়েছে, কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতে পাবেন। আরও একটি মেয়ে যার সাথে আমার পরিচয় ছিল না, সে আমার জন্যে এসছে, আমাকে দেখবে বলে আমাকে জানিয়েছিল যে আজকে এসে মানে আমার সাথে দেখা করবে এই উৎসবে। তো ভীষণ ভালো লাগে এমন ভালোবাসা পেলে আপনাদের সকলের কাছ থেকে। তো এখানে এত সুন্দর মেলা বসেছিল না, কি বলবো, চারিদিকটা একটা জায়গা ধরে শুধু মেলা, খাবারের দোকান। আমার হলো মেলাতে গিয়ে একটি বিশেষ খাবার জিনিস থাকে যেটা আমি খুঁজছিলাম, সেটা ছিল পাঁপড়। আমি ভীষণ ভালোবাসি পাঁপড় খেতে, ছোট ছোট কালারফুল পাঁপড়গুলো থাকে না, এগুলো। এবং বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর খেলার জিনিস ছিল এখানে আমাদের বিশ্বজিতের হঠাৎ বড়ই দেখে বড়ই খেতে ইচ্ছে করলো, উনি বসে পড়লেন বগুড়ি কেনার জন্য। কিন্তু এখানে হলো কোশ্চেন মার্ক, ক্যাশ আমাদের দুজনের মধ্যে কারো কাছেই ছিল না। তো চলে যাচ্ছি এখন বাবার কাছে ক্যাশ নেওয়ার জন্য। এখন জানি না বাবার কাছে আছে কি না, সেটা বাবাই বলতে পারবে। তো চলুন চলে যাই বাবার কাছে ক্যাশ নেওয়ার জন্য। তো পৌঁছে গেলাম বাবার কাছে, বাবার থেকে নিলাম ক্যাশ। বাবার কাছে ছিল 100 রুপিস, নিলাম। আমাদের 100 রুপিস পুরো লাগবেই না, কিছুই লাগবে, 30 রুপিস দিয়ে আমরা বগুড়ি কিনবো। তো চলে যাচ্ছি এই পাথারের মাঝখান দিয়ে, চলে যাচ্ছি। চারিদিকে শুধু শুকনো ক্ষেত, ফসল কাটা হয়ে গেছে, চারিদিকে শুখা ক্ষেত শুধু। অনেক দেখে শুনে চলতে হয়েছিল, বাপরে বাপ, অনেকবার পড়তে পড়তে বেঁচেছি। চারিদিকে শুধু দোকান আর দোকান, এখানের মধ্যে পট করে খুঁজে বের করাটা মুশকিল। যাই হোক, বাইলাক আমি পেয়ে গেলাম বিশ্বজিৎকে। কোথায় আছেন উনি? দেখলাম গিয়ে বড়ই বাচ্ছেন। কেমন বাচ্ছেন, কিন্তু ভালোই বেঁচেছিলেন। এটা মানে অ্যাগ্রি করতে লাগবে আর কি, না চাইলেও করতে লাগবে, বাট অনেস্টলি করতে লাগবে। উনি সত্যি সত্যি ভালো ভালো দেখেই বগুড়ি বেঁচেছিলেন। তো আমরা সবাই মিলে অনেক আনন্দ করেও খেয়েছিলাম। বগুড়ি সত্যি অনেক বেশি মিষ্টি ছিল, সত্যি খুব ভালো ছিল। ভেবেছিলাম অনেকগুলো নিয়ে আসবো, যেহেতু বলেছিলাম মেলায় আসলে আমি পাঁপড় খাবোই, তো পাঁপড় নিয়ে নিয়েছি। এখানে আনন্দবাজারের প্রসাদ এইভাবে করে অপচয় করা ঠিক না, খেতে না পারলে নিতে হয় না, আর যদি খেতে না পারেন সেটা প্যাকিং করে বাড়িতে নিয়ে গেলে খেলেও চলে, এভাবে করে ফেলাটা উচিত নয়। এখানে আমরা সবাই মিলে বসে পড়েছি আমাদের পিকনিক করার জন্য, মিনি পিকনিক, পাঁপড় দিয়ে, বগুড়ি দিয়ে, কমলা দিয়ে। এখন আমরা পিকনিক করব। এই যে আমি তো মজে আনন্দে একদম পাঁপড় খাচ্ছি। তো এরই মাঝে কল চলে আসলো রিয়ার। রিয়া চলে এসেছে উৎসবে, আমিও ছুটে চলে গেলাম ওর সাথে দেখা করার জন্যে।
আর ও হলো সুজাতা, ওর সাথে এই প্রথমবারের মতন পরিচয় হয়ে ভীষণ ভালো লাগলো। ও চলে এসেছিল রিয়ার সাথে, অনেক দিন থেকে রিয়াকে বলছিল তোমার দিভাইয়ের সাথে দেখা করব। তো সত্যি আপনাদের এত ভালোবাসা পেয়ে আমি অনেক আপ্লুত, আমার ভীষণ ভালো লাগে আপনাদের সকলের এত ভালোবাসা পেয়ে। এবং রিয়ার সাথে চলে এসেছিলেন একজন মাসি, বাট আমি ওনার নাম ভুলে গেছি। প্লিজ রিয়া আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও ওনার নাম। উনিও চলে এসেছিলেন রিয়ার সাথে। রিয়াকে নিয়ে সোজা চলে এসেছি আমাদের ব্যক্তিগত শিবির স্থলে, যেখানে আমরা বিশ্রাম করছিলাম। আর রিয়া নিয়ে চলে এসেছিল একটি রেড কালারের অনেক কিউট একটি বেলুন। পরে বেলুনটির সাথে কি হয়েছিল আপনারা জানতে পারবেন কিছুক্ষণ পরে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আপনাদের অনেক ভালো লাগবে। আমার তো আজকের সারাটা দিন অনেক ভালোভাবে কাটছে এভাবে করে। রৌদ্রটা আমার ভালো লাগছে, রৌদ্রটা ভালো, সারাদিন রৌদ্রের জন্য যা কষ্ট পেয়েছি না, সারাদিন রৌদ্রের জন্য খুব কষ্ট পেয়েছি। এখন এটা ভালো লাগছে। রিয়ার উপর তালু চলে গেছে, তালু বেচারি কষ্ট। ফার্স্ট ফ্লোর না না সেকেন্ড ফ্লোর, উপরের তলা। কিভাবে যে সারাটা দিন চলে গেল বুঝতেই পারলাম না সত্যি। এখন কিছুক্ষণের মধ্যে সময় হয়ে যাবে সন্ধ্যা প্রার্থনার। তো সোজা চলে যাচ্ছে আবার উৎসব প্রাঙ্গণে রিয়াকে নিয়ে। সাথে বিশ্বজিৎ আছেন, বাবা আর রিঙ্কিদি অলরেডি সেখানেই আছেন। তো যত বিকেল হচ্ছে চারদিকটা দেখতে আরও ভালো লাগছে, সূর্য ডুবছে এবং বিকেলে সূর্যের কিরণ সত্যি অনেক ভালো লাগে। তো এখানে বাগান, সৌন্দর্য, প্রীতি লাগ্নিক মহামহোৎসবের অন্যতম সৌন্দর্যের জায়গা হলো এই ফুলের বাগান, অনেক সুন্দর ছিল সত্যি। তো এখানে চলছিল অনুষ্ঠান, তো আমরা কিছুক্ষণ এই সত্রীয় নৃত্য উপভোগ করলাম সবাই মিলে। উপভোগ করলাম, ভীষণ বেশি ভালো লাগলো। দেখতে পাচ্ছেন তো সূর্য ডুবে যাচ্ছে এবং আকাশের কালারটা এত ভালো লাগছে, তো মিষ্টি লাগছিল, খুব ভালো লাগছিল দেখতে। আর রিয়া তো কি জানি কোন চিন্তায় ডুবে রয়েছে, ও একদিকে তাকিয়ে থাকলে একদিকে তাকিয়ে থাকে, মানে যেটা ওর পছন্দ হয়েছে ওইটা ও ভালো করে দেখবে আর কি। তো এখন সবাই প্রার্থনার জন্য আমরা সবাই চলে যাচ্ছি, যে প্রার্থনার সময় হচ্ছে, আমরা কিছুক্ষণের মধ্যে প্রার্থনা শুরু করব। এখানে এক বন্ধুকে পেলাম আমরা। তো এখানে আমাদের রিয়া একটি বেলুন কিনেছিল, এই রেড কালার বেলুনটি। হঠাৎ করে একটি বাচ্চা দৌড়ে দৌড়ে এসে ওর পাশে বেলুনটি দেখে নিয়ে চলে গেল। আমি ওকে বললাম নিয়ে চলে যা, এমনি তো তুই ফাটাবি বলে বলছিলি, তো বাচ্চাটা নিয়ে একটু খেলতে পারবে। মাটা বলছিল যে না নিতে হবে না, দিয়ে দাও। আমি বললাম যে না থাক, নিয়ে নেওয়াটাই ভালো। তো আমাদের প্রার্থনা হয়ে গেল। এখানে রিয়া আবারও খেয়ালো কি দুনিয়া মে ডুবি হুই, জানি না কি ভাবছিল। জয় জয় জয়। তো হঠাৎ দেখি আমি দুই ভাই বোন মিলে কিছু কেনাকাটা করছে। কি কেনাকাটা করাতে আমি জানতে পারলাম যে রিয়া কিনলো আই থিঙ্ক গ্রিন মোটর কিনেছিল, আর বিশ্বজিৎ কিনেছিল বাদাম। হ্যাঁ দুই ভাই, শিওর শিওর মনে পড়ে গেছে। তো দুই ভাই বোন মিলে এখন এগুলো খাবে। খাবার পরে আমরা সোজা চলে যাব উৎসবে আবার, কারণ আজকে এখানে আসবে দ্য হোয়াইট ব্যান্ড। মানে আমি সুপার এক্সাইটেড। তো আমরা সবাই মিলে চলে যাচ্ছি স্টেজের কাছে। হোয়াইট ব্যান্ডের মিউজিশিয়ানসরা অলরেডি রেডি করছেন, কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে দ্য হোয়াইট ব্যান্ড কনসার্ট, যেটা আমরা এনজয় করব, আমরা সবাই মিলে এনজয় করব। তো চলুন
শুরু করি। আমি আর রিয়া রেডি পুরো। আসবে মনোজ দা আর মঞ্চত মতাই কথা হয়নে নহয়? ইয়েস। তেনেহলে আকৌ পলম নকৰি আমি মঞ্চলৈ আমন্ত্ৰণ কৰিবলৈ লৈছো আজিৰ এই সন্ধিয়াৰ আমাৰ আটাইতকৈ আকাংক্ষিত আগ্ৰহেৰে ৰৈ থকা অনুষ্ঠান দা তাত মনোজ দা ৰখি আছে, তেওঁ শুনা পাব লাগিব, তেতিয়াহে মঞ্চত আহিব। দা মাতি দিওঁ তেনেহলে। ঠান্ডা লাগছে না? সকাল থেকে খুব আনন্দ হয়েছে নিশ্চয়ই। আজ আমরা সারা রাত আনন্দ করব, তাই না? এখানে চোখে কিন্তু লোকদের লাইট পড়ছে, ওদের একটু অসুবিধা হচ্ছে, লাইটগুলো এইদিকেই রাখবে। दिल की सोची बातों में वो यूं ही सिमटे हैं क्यों हम ढूंढने हैं चले तुम्हें खबर रखे तुम्हें छाड़ा के पाशे থাকে এই উৎসবটা স্টেজও না, এই উৎসবটা গান বাজনাও না, এই সব জিনিসগুলো এটা একটা পার্ট অফ এন্টারটেইনমেন্ট। আমরা 2 ঘন্টা গান করব, 2 ঘন্টা নাচবো, গাইবো, বাড়ি ফিরে চলে যাব। হ্যাঁ, একদিন হয়তো মনে থাকবে যে কি নাচলাম, কি গাইলাম, কি করলাম, কি হলো, লাইট ফাইট ছিল, সবকিছু ছিল। কিন্তু এইসব জিনিস 2 দিন পর কিন্তু মাথা থেকে বেরিয়ে যাবে। ইট উইল ফেড অ্যাওয়ে, দ্য মেমোরিজ উইল ফেড অ্যাওয়ে। এই জিনিসটা এত ইনএভিটেবল, চেঞ্জটা এত ইনএভিটেবল যে ইউ ক্যানট স্টপ ইট। কনস্ট্যান্ট একটাই, কিন্তু কনস্ট্যান্ট মানে কি, যেটা চিরকাল থাকবে, সারা জীবন থাকবে। তিনি হলেন কিন্তু শ্রী শ্রী ঠাকুর। বুঝতে পারছেন এই ব্যাপারটা? উনি ছিলেন মানে ঈশ্বর, উনি ছিলেন, উনি আছেন, আর উনিই থাকবেন। আজকে আমরা গান গাইছি এখানে, কিছুদিন পর আমরা মরে যাব, কেউ অন্য লোক এসে গান গাইবে, ওরাও মরে যাবে।
যে অন্য লোক এসে গান গাইবে, কিন্তু ঠাকুরকে নিয়ে গান গাওয়াটা কখনো বন্ধ হবে না, এটা চলতেই থাকবে, চলতেই থাকবে, চিরকাল চলতে থাকবে। সো এইগুলো কিন্তু একটা পার্ট। সো এটাকে আমরা বলতে পারি দুঃখ নাই, কষ্ট নাই, সব নাই, এখানে আনন্দ। সব ভুলে ক্ষমা আছে, অনুশোচনায় ভরে মন। শোক সবাই ঘরে আয় ফিরে, হায় আসে না আর পথ ভুলে। কতকাল থাকবি দূরে, ভুলের বোঝা নিয়ে মনে। সত্যি অনেক আনন্দে দিন কাটালাম আজকে সারাটা দিন। রিয়াও এসেছিল, রিয়ার সাথে দেখা হয়ে গেছে, অনেকজনের সাথে দেখা হয়েছে। তো দুঃখের কথা এটি যে আমরা পুরো ওয়াইড ব্যান্ড কনসার্ট দেখে আসতে পারিনি, বাড়ি যাওয়ার যে ছিল, অনেক লেটও হচ্ছিল, আবার গুয়াহাটি পৌঁছাতে হতো, তাই আমরা রওনা দিলাম গুয়াহাটির জন্যে। সত্যি অনেক ভালো লাগলো। আপনাদের সকলের আজকের এই ভিডিও কেমন লাগলো আমাকে জানাবেন কিন্তু। তো চলুন আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। জয় গুরু সবাইকে, বাই বাই।